শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। প্রতিটি চরিত্র ও ঘটনার বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন সানফ্লাওয়ার পার্ক রহস্য। লিখেছেন আইভি চট্টোপাধ্যায়। লেখিকার জন্ম 4 এপ্রিল 1963 জামশেদপুরে। জীববিজ্ঞান নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে করতে ব্যাংকে চাকরি এবং তারপর ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স নিয়ে MBA করেছেন তিনি। বই পড়ার নেশা থেকে বই লেখা, এই জার্নিতে এখনও পর্যন্ত রয়েছে 18টি প্রকাশিত বই। লেখিকার কয়েকটি জনপ্রিয় বই হল নিরবলম্ব, অপারেশন স্বর্গদ্বার, মন খারাপের কাব্য, রাগ রাগিনীর রূপকথা, 12-2 আরও ইত্যাদি। আজ আমাদের নিবেদন আইভি চট্টোপাধ্যায়ের লেখা রহস্য গল্প সানফ্লাওয়ার পার্ক রহস্য। গোয়েন্দা রিকির চরিত্রে বিহু, গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সানফ্লাওয়ার পার্ক রহস্য। কি বললি? এত বড় কথা? চুরির বদনাম দিয়েছে? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো অনিতা। উত্তরে দুর্গা জানালো, 25,000 টাকা চুরির কথা বলছে। বল তোরা, হ্যাঁ আমি 25,000 টাকা চুরি করব? এত বছর কাজ করতে বেরিয়েছি, 2 টাকা কারুর বাড়ি থেকে তুলে নিইনি, আর 25,000? আচ্ছা, আমার কি কোনো ভয় নেই? দুর্গার কথায় সায় দেয় চাপা। চুরি করেই যদি পেট চালাবো তাহলে আর কাজ করতে বেরিয়েছি কেন বাপু? শোন দুর্গা, তুই একদম ভয় পাবি না, আমরা তোর সঙ্গে আছি। চুরির বদনাম দিলেই হলো। ভয় করছে গো চাপাদি। ওরা যদি পুলিশে খবর দেয়, ওদের অনেক ক্ষমতা তুমি জানো না। পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে, আমার মরদ তো জানতেও পারবে না। আমার ছেলেগুলোর কি হবে বলো তো? আরে কিছু হবে না, এমনি এমনি পুলিশ এসে তুলে নিয়ে চলে যাবে। ওরা তো এসে খুঁজে দেখবে তোর কাছে টাকা নেই, বিনা প্রমাণে ধরে নিয়ে যাবে। মেনকা আশ্বস্ত করার চেষ্টা করে দুর্গাকে। আমরা নেই, কলোনির লোকেরা নেই, আমরা থানা ঘেরাও করব। ভজন উকিল আছে, কমিটির কান্তিদা আছে, আর কেউ যদি নাও থাকে, কেউ যদি নাও আসে, তাহলে আমাদের মুন্না ভাই আছে। একবার বললে ওই সানফ্লাওয়ার পার্কে একেবারে ঝড় উঠিয়ে দেবে, পুলিশ তুলে নিয়ে যাবে। বললেই হলো পুলিশ তুলে নিয়ে যাবে। শাড়ির আঁচল ঘুরিয়ে এনে মুখের কাছে হাওয়া করতে করতে বলল সুরেখা। চাপা উঠে বসার জায়গা করে দিল সুরেখাকে। আমাদের ইউনিয়ন নেই? বল দুর্গা, সবটা বল, সবটা বল সুরেখাকে। শুধু 401 নয় সুরেখা দিদি, আমাকে ওই 503, 701 আর 1103 থেকেও ছাড়িয়ে দিয়েছে। একসঙ্গে 4-4টে বাড়ির কাজ চলে গেল, সেও চুরির বদনাম দিয়ে। ওরাও চুরির বদনাম দিয়েছে? না গো দিদি, তবে চুরির কথাটা শুনেই বলেছে। 1103-এ তো আমি কাজে ঢুকলাম আজ থেকে। আমাকে ওই বাড়ির মাসিমা জিজ্ঞেস করছিল, তুই দুর্গাকে চিনিস? ও টাকা চুরি করেছে জানিস? 1103 মানে বাঙালি বাড়ি, বুড়ো বুড়ি থাকে, ওই ছেলে আমেরিকায়। এ মাসিমা তো বহুত মিঠা কথা বলে, ভালো টাকা দেয়, সানিয়াল বাড়ি। তুই কি বললি? আমি বললাম দুর্গা চুরি করার মানুষই না, কি হয়েছে আমি জানি না। আহা, এটাই তো ভুল করেছিস, আমি জানি না বললি কেন? ওই 401-এর নামে দোষ দিতে পারলি না? ওদের মেয়েটা সবসময় মেজাজ দেখায়, ওই সাহাবটার নাম বললি না কেন? হ্যাঁ, জানিস তো তোরা সবাই সারাদিন ঘরে বসে আছে, বাড়ির বউ মেয়ে কাজে যাচ্ছে, আর ওদিকে গোটা দিন তোদের মেয়েদের ইটা উটা এসব দিয়ে যাচ্ছে, বললি না কেন সেটা? আচ্ছা, তোকে ক্রিম, লোশন, ভিটামিন কত কি দিত না লোকটা? আচ্ছা, আর কোনো বাড়িতে এমন বাড়ির বেটা ছেলে এমন দেয় দেখেছিস কেউ? আমি তো ভাইয়া বলে ডাকতাম। ভাবি অফিসে বেরিয়ে যেত, দিদিও হয় অফিস যেত,
না হলে ওই দরজা বন্ধ করে ওয়ার্ক হোম না কি বলে না, সেই কাজই করতো। ভাইয়া আমাকে বেঁচে যাওয়া খাবার দিত, কত গল্প করত। আমি কি বুঝবো? আমার তো খুব গ্যাস হয়, সেই শুনে ওই গ্যাসের ওষুধও দিয়েছিল। একবার বলল রোজ ডিম খাবে, হেলদি খাবে, তুমি এত কাজ করো সারাদিন। আমি বললাম আমরা তো গরিব মানুষ, বাড়িতে 4-4টে পেট, কি করে ওসব খাবো? ভাইয়া আমাকে কত ওষুধ দিত, দরকার হলি ভিটামিন দিত, আর ওই তারপর জ্বর সর্দি গায়ে পায়ে ব্যথার ওষুধ দিত। তবে জানো, ওই ওষুধগুলো খেলে না আমার শরীরটা কেমন আইঢাই করতো। একদিন আমি তাই বলেছিলাম আমি ওষুধ নেব না। ও হ্যাঁ, ক্রিম তারপরে ওই ময়েশ্চার এসবও দিয়েছিল একদিন, ওগুলো বোধহয় ভাবে দিতে বলে গিয়েছিল। আরে ভাইয়ার জন্যই তো আমি ওই বাড়িতে অত বেশি বেশি করে কাজ করে দিতাম। খিলখিলিয়ে হেসে উঠল মেয়েরা। বোধহয় ভাবি দিয়ে গেছিল। বহুত সিধি আছিস তুই, বুদ্ধু। ওষুধ নিবি না বলেছিস তো, তাই ক্রিম পাউডার দিয়েছিল। চুপ যা, হাসির কথা নয়। সুরেখা ধমকে উঠল। তারপর চুরির কথাটা কে বললো? ওই ভাইয়া? না, ভাবি বলল। দিদিও ছিল, বলল ভাইয়া নাকি ব্যাংক থেকে 30,000 টাকা তুলে এনেছিল, 5,000 টাকা দিদিকে দিয়েছে, বাকি টাকা আলমারিতে ছিল। আমাকে বলল তুমি ছাড়া তো আমাদের বাড়িতে আর কেউ আসেনি, তুমি নিয়েছো, টাকা ফেরত দাও নইলে পুলিশে জানাবো। হ্যাঁ, তারপর? আমি কোত্থেকে টাকা দেবো বলো? আমার কাছে অত টাকা কোথায়? আমি হাতে পায়ে ধরলাম, তখন ভাইয়া বলল কাজ ছাড়িয়ে দাও, আর ঝামেলা নেবার সময় নেই আমাদের। তারপর নিশ্চয়ই ওদের ওই গ্রুপে টুপে ওই হোয়াটসঅ্যাপে সব লেখালেখি করেছে। আমাকে তো বাকি 3 ঘর থেকেও কাজ ছাড়িয়ে দিল। আজ তো আসার সময় সিকিউরিটি আমাকে ঢুকতেও দিচ্ছিল না। আমি বললাম মাইনে আনতে যাচ্ছি। দুপুরবেলা 2টো থেকে 3:30 সময়টা একসঙ্গে বসার সময়। সব বাড়ির কাজ শেষ করে একটু জিরিয়ে নেওয়া, বাড়ি থেকে আনা খাবার খেয়ে নেওয়া, আর কেউ কেউ গাছের ছায়ায় ঘাসে একটু গড়িয়েও নেয়। আবার 3:30-4টে বাজলেই কাজের বাড়িতে ঢোকা। যাদের বিকেলে কাজের বাড়ি যাওয়া নেই তারাও কাজ শেষ করে খানিকেই আড্ডায় বসে, তারপর বাড়ি ফিরে যায়। সুরেখা, চাঁপা, অনিতা এই ক্যাম্পাসে সবচেয়ে বেশি দিন আছে, আর এখন যারা কাজ করতে আসে তাদের অনেককে এরাই এনে ঢুকিয়ে দিয়েছে এখানের কাজে। দুর্গাকে যেমন কাজের বাড়ির খবর দিয়েছিল চাঁপা, সব ফ্ল্যাটের খবরই ওদের জানা। কোন ফ্ল্যাটে বাড়িওয়ালা নিজে থাকে, কোনজন ভাড়াটে, আর কোন ফ্ল্যাটে বাসিন্দাদের মধ্যে বনিবনা নেই, কোথায় রোজ পার্টি হয়, ফুর্তি হয়, কোন মালকিন খিটখিটে, খেয়ে মাইনে দেবার সময় কচকচি করে, সমস্ত খবর কিন্তু ওরা রাখে। বিশেষত সুরেখা। হাউস হেল্পদের একটা ইউনিয়ন হওয়া দরকার, কথাটা বলেছিল ওই। যদিও এখানে ইউনিয়ন কোনো পার্টির ঢোকা বারণ। মুকেশ এখন পার্টির কাছের লোক, দেবেন তার ডান হাত হয়ে উঠছে আস্তে আস্তে। বলেছিল, দেবেন্দা বলেছে তোর বউ যদি সত্যি ওখানে ইউনিয়ন তৈরি করে ফেলতে পারে আমরা পাশে থাকব। ইউনিয়নের কথাটা কিভাবে জানাজানি হয়ে গেল কে জানে। একদিন সোসাইটি অফিসে ডেকে খুব ধমক দিয়েছে সুরেখাকে। ইউনিয়ন করার চেষ্টা করলে এখানে ঢুকতেই দেওয়া হবে না বলে দিয়েছে। সিকিউরিটি ইনচার্জ সুবোধ স্যার, ভদ্রলোক নাকি মিলিটারিতে ছিল, কড়া চোখে তাকিয়েছিল সুরেখার দিকে। আধার কার্ডের, ভোটার কার্ডের কপি অবধি রেখে দিয়েছে। বলেছে, নিয়ম না মানলে পুলিশে দেব, তাই কিছু করার আগে ভেবে নিস। তবে অফিসিয়াল ইউনিয়ন না হলেও এখানে পরিচারিকাদের একটা অলিখিত চুক্তি হয়েছে। সুরেখাকে নেতা হিসাবে মেনে নিয়েছে সবাই। কাজের জায়গায় কারোর সমস্যা হলে একটা সুরাহা হবার ব্যবস্থা হয়েছে, যেমন আজ হলো। সুরেখা বলে দিল, লোটাস বিল্ডিং এ 401, 503, 701, 1103, হ্যাঁ, এই 4টে বাড়ি কেউ কাজ করবি না। মেনকা 1103 শুধু নয়, 701-এও তুই কাজে ঢুকবি বলে কথা বলে এসেছিস, আমি জানি। 2 বাড়িতে তুই কাজ ছাড়বি। আর দুর্গা, অন্য বিল্ডিং এ তুই কাজ খুঁজে নে। সিকিউরিটি তোকে যদি গেটে আটকায় সে আমি দেখে নেব। এখনই আমি অন্য বিল্ডিং এ কাজ পাবো কি করে বলো তো? কেন, এত বড় সানফ্লাওয়ার পার্ক ক্যাম্পাসে আর কোনো বিল্ডিং নেই?
টিউলিপ আর মেরিগোল্ড বিল্ডিং এ তো কাজ আছে 301 আর 403, দুটোতেই নতুন লোক এসেছে, দুজনই ভাড়াটে। ওরা মালিক অ্যাসোসিয়েশনের সব নিয়ম কানুন জানে না। তুই আজকে গিয়ে কথা বল, যা। উঠে দাঁড়ালো সুরেখা। ঠিক আছে, তাহলে সবাই শুনে নিয়েছিস? ওই 4টে বাড়িতে কেউ কাজ করবি না, সবাইকে বলে দিবি। খুব খুশি হলাম চাঁদরি, তুমি এসেছো। শ্রেয়সীর মা দরজা খুলে হাসি মুখে বললেন, আসলে শ্রেয়সী তোমার কথা এত বলে না। আমি কিন্তু তোমায় রিকি বলেই ডাকবো। শ্রেয়সীর বাবাকে ঘরে ঢুকেই প্রণাম করলো চাঁদ্রাই। তাই বলবেন কাকু। আমাকে তো দেখতেই পাচ্ছ না তোমরা। ট্রলি ব্যাগ ঠেলে ঘরে ঢুকলো শ্রেয়সী। কাকিমা জড়িয়ে ধরলেন মেয়েকে, তারপর রিকিকেও। আয় আয়, এয়ারপোর্ট যেতে তো বারণ করে দিলি, তখন থেকে হাঁ করে বসে আছি। মিলনদা তো গেছিল মা, কেন আবার কষ্ট করে যাবে অত দূর? চান্দ্রি বস। তারপর এদিককার কি খবর, সব ঠিকঠাক? রোজই তো ফোনে সব খবর দিচ্ছে তোর মা। কোনো খবর নেই, তোরা বল। মাত্র তো 2 দিন, তারপরেই তো বেরিয়ে যাবি, লম্বা একটা জার্নি। হ্যাঁ, কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট নেই লন্ডনের, তাই চান্দ্রিকে বললাম মুম্বাই যখন যেতেই হবে আমার বাড়ি চল। কাকিমাও বেশ খুশি, চান্দ্রি আর আমি একসঙ্গে যাচ্ছি বলে। হ্যাঁ, আসলে আমার মাও আমাকে নিয়ে সব সময় টেনশন করে। সব মায়েরাই টেনশন করে, টুনিকে নিয়ে আমার কম টেনশন? মা আবার আবার তুমি ওই নামে ডাকলে? কতবার বলেছি বন্ধুদের সামনে, বাইরের লোকের সামনে। আরে আরে, আশা মাত্র রাগিয়ে দিলে তো মেয়েটাকে। রিকি, তুমি কিন্তু কিছু শুনতে পাওনি। না কাকু, আমি তো কিচ্ছু শুনিনি। আচ্ছা আচ্ছা, বেশ, ফ্রেশ হয়ে নিয়েছো তো? এসো এসো, বসো। আজ কিন্তু ভালো ভালো মেনু আছে। সাদা ধবধবে ঘি ভাত, মটরশুঁটি দিয়ে মুগ ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পোস্তর বড়া আর খাসির মাংস। সব টুনি, না মানে শ্রেয়সীর খুব পছন্দের রান্না। ও মা, থ্যাংক ইউ মা, ইউ আর গ্রেট। তবে তোমার পছন্দের খাবারও আছে, এই যে ভেটকি মাছের পাতুরি আর খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। আর ওবেলা তোমার পছন্দের কাশ্মীরি পোলাও আর চিকেন মালাই টিক্কা হবে। তোমার বন্ধুর কাছে আগেই তোমার পছন্দ জেনে নিয়েছি আমি। ও মা, এত কে খাবে? না খেয়ে খেয়ে আমাদের স্টমাক এখন ছোট সাইজের হয়ে গেছে। খুব ভালো লাগছে যদিও, কারণ বাড়ি গেলে মা এমনই রিকির পছন্দের সমস্ত খাবার সাজিয়ে দেয়। মায়ের জন্য, বাড়ির জন্য। মন খারাপ করছে একটু। মা বাবা দুজনেই বলেছিল, শোন বাবা, তুই বাড়ি চলে আয়, আমরা 3 জন মিলে মুম্বাই যাব। রিকি বারণ করেছে। অবশ্য শ্রেয়সীর বাড়ি থাকবে বলে বাবা মা নিশ্চিন্তই হয়েছে। হস্টেলের স্পেশাল চিকেন রাইস একবার যদি খাও, সারা জীবন আর চিকেন খেতে ইচ্ছা করবে না। সব রান্নায় নারকেল আর তেঁতুল। আর মা, তুমি এত সাজিয়ে সাজিয়ে দিয়েছো কেন? চান্দ্রি কি গেস্ট? এমনিতেই এখন তোমার কোনো হাউস হেল্প নেই। না রে, তোকে বলা হয়নি। লোক একটা পেয়েছি, খুব ভালো মেয়ে। দুপুরে আসবে, তখন দেখিস। আচ্ছা, তোরা খেতে বস। এসো চান্দ্রাই। তাই নাকি? বলনি তো। ওদের ইউনিয়ন লোক দিল শেষ পর্যন্ত? না, ওরা এখনো গোঁ ধরে আছে। এই মেয়েটাকে জোগাড় করেছে মিসেস দেশমুখ, 401-এর। ওদের বাড়িতেই তো চুরি হয়েছিল না? হ্যাঁ, আমরাও সবাই তাই হাউস হেল্পকে ছাড়িয়ে দিতে বাধ্য হলাম। চুরির কমপ্লেন পেয়ে সোসাইটি থেকে ওর ক্যাম্পাসে ঢোকা বন্ধ করে দিয়েছিল। ব্যাস, অমনি ইউনিয়ন বলে দিয়েছে কেউ আমাদের বাড়িতে কাজ করবে না। সান্নাল বৌদি একটা মেয়েকে রেখেছিলেন, 1103-এর সান্নালরা, কিন্তু তাকেও তো ওরা কাজ করতে দিল না। সান্নাল বৌদি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেলেন। 75 বছর বয়স, পারেন আর। আমিও তো, বাবা, হাঁটুর ব্যথাটা বেড়ে গেল আবার। সবারই অসুবিধে। শেষ পর্যন্ত মিসেস দেশমুখ একটা ব্যবস্থা করেছেন। কাকিমা রিকির দিকে তাকালেন। আসলে আমরা হাউস হেল্পের ওপর এতটাই ডিপেন্ডেন্ট।
শুনলাম আমাদের লোটাস বিল্ডিংয়ের সিকিউরিটি ছেলেটা অনেক হেল্প করেছে। মানে ডাক্তার দেশমুখ আমাকে যা বললেন, মালাডের দিকের থেকে আসছিল মেয়েটা। মিসেস দেশমুখ ওই সিকিউরিটি ছেলেটাকে দিয়ে পাশেই ওর জন্য একটা খলির ব্যবস্থা করে দিয়েছেন। বাবা, দেশমুখ ম্যাডামের অনেক সোর্স আছে দেখছি। তা জানি না, তবে ওরা তো লোকাল লোক এখানের। তাছাড়া ওর বাড়িতে চুরি হয়েছিল বলেই আমরা দুর্গাকে ছাড়িয়ে দিয়েছিলাম, তাই উনি আমাদের জন্য ভেবেছেন। আর একটু মাংস নাও চান্দ্রি, টুনি তুইও নে। বড় বড় চোখে শ্রেয়সী তাকাতেই রিকি তাড়াতাড়ি কথা ঘোরালো। কাকিমা, আপনাদের এখানে হাউস হেল্পের ইউনিয়ন আছে? কোনো পার্টির ইউনিয়ন নয়, কোনো রেজিস্টার্ড ইউনিয়নও নয়, ওরা একসাথে মিলে তৈরি করেছে। না মানে খারাপ কিছু না, একদিক দিয়ে তো ভালোই। ওদের সঙ্গেও তো ইনজাস্টিস হয় বলো? হ্যাঁ ঠিকই, সারা মাস কাজ করিয়ে টাকা দেয় না, আজ দেব কাল দেব করে ঘোরায়। এক্সট্রা কাজ করিয়ে টাকা দেয় না, ছুটি দিতে চায় না, ভালো ব্যবহার পর্যন্ত করে না। ওদেরও অনেক সমস্যা, একজোট হয়ে থাকলে সুবিধেই। দেখো ইউনিয়ন তোমার এই নতুন লোককে কাজ করতে দেয় কিনা। তা কতদিন হলো কাজ করছে? এই তো 1 মাস হলো, কাল মাইনে দিলাম। মেয়েটা ভালো, তবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, পুরনো মেয়েগুলো ওর পেছনে লেগে আছে। যাকে তোরা খেয়ে একটু ঘুমিয়ে নে তো। খাওয়া শেষ করে বিছানায় শুয়ে গল্প করছিল দুই বন্ধু। লন্ডন গিয়ে কেমন হবে সব, নতুন এই অ্যাসাইনমেন্ট নিয়ে উত্তেজনার কারণ তো আছে। ঠিক তখনই আস্তে করে দরজায় টোকা দিল কেউ। আসবো দিদি? হ্যাঁ এসো। লাল নীল সবুজ ফুল ফুল ছাপ, হালকা হলুদ সালোয়ার কামিজ, সবুজ ওড়না। মেয়েটা ঘরে ঢুকে এলো। নাম কি তোমার? প্রীতি। ঘরটা ঝাড় দিয়ে দে। ঘাড় নেড়ে হ্যাঁ বলল শ্রেয়সী। পরিপাটি কাজ সারতে লাগলো মেয়েটা। ওড়না দিয়ে গলা মুখ মুছছে, একটু হাঁপাচ্ছ। সকাল থেকেই খাটুনির জের হয়তো। কপাল গাল ভর্তি ফুসকুড়ি। সত্যি মুম্বাইতে যা গরম। তুমি তো হাঁপিয়ে গেছো একদম, বসে নাও। আচ্ছা দিদি। কতগুলো বাড়ি কাজ করো তুমি? 4টে বাড়ি, এখনো একটা ঘরের কাজ বাকি। কবে থেকে কাজ করছো? অনেক ছোট বয়স থেকে কাজ করছি দিদি। পড়াশুনো করতে ইচ্ছা হয়নি? ইচ্ছে কি হয় না দিদি, ক্লাস 5 অবধি পড়েছিলাম। তাহলে ছেড়ে দিলে কেন? বাবা মারা গেল, মায়ের সাথে কাজে যেতে শুরু করলাম। ঘরে ছোট ভাই বোনও তো রয়েছে, ওদের কথা ভেবেই। তবে ওদেরকে স্কুলে পাঠাই, কলেজেও পড়াবো। তোমার মাও আসে নাকি এখানে কাজ করতে? না না, মা তো বিল্ডিং বানানোর কাজে যায়, ওখানে সিমেন্ট বালি তোলার কাজ করে। মানে রাজমিস্ত্রির কাজে যোগান দেয়? হ্যাঁ, আমি তো তাই মাকে বলি, আমাদের যখন বাড়ি হবে তখন তুমি সিমেন্ট লাগাবে। বাহ, এ তো খুব ভালো ব্যাপার। বাড়ি বানাচ্ছ তোমরা? না না না, এখন না, পরের বছর হবে মনে হয়। আমরা মা মেয়েতে মিলে একটা জমিও কিনে নিয়েছি। বাহ, ভেরি গুড। এত ছোট বয়সে তুমি কত বুদ্ধিমতী। কোথায় জমি নিলে? ওই মালাডের কাছে। মোটা মোটা আঙুল তুলে একদিকে হাত তুলে দেখালো মেয়েটা। কথা বলতে বলতে প্রীতির ঘর মোছাও হয়ে গেল। আসছি দিদি। রোগা শরীরের তুলনায় আঙুলগুলো বেশ মোটা, চোখে লাগলো রিকির। মেয়েটা চলে গেল। কাজ করতে করতে ফুলে গেছে আঙুলগুলো। আহারে, কি খারাপ লাগে। কতই বা বয়স হবে মেয়েটা? একটু লেখাপড়া করার সুযোগ পেলে অন্তত একটা ভালো কাজ তো করতে পারতো। সকাল সকাল ঘুম ভেঙে গেল। শ্রেয়সী অঘোরে ঘুমোচ্ছে। জানলা দিয়ে বাইরে তাকালো রিকি। সবে ভোর হচ্ছে তখন। মোবাইল ফোন তুলে সময় দেখল, প্রায় 8টা বাজে। মুম্বাইতে একটু দেরিতেই সকাল হয়। কাল অনেক রাত পর্যন্ত আড্ডা হয়েছে। বিছানায় গেছে ওই রাত 1:30 নাগাদ। ঘুম ভেঙে গেল তবু। তারপরই খেয়াল হলো এমনি এমনি তো ঘুমটা ভাঙেনি, কিছু একটা ঘটেছে। বাইরের ঘরে কাকু কাকিমার উত্তেজিত গলা। তাড়াতাড়ি উঠে বেরিয়ে এলো রিকি। কি হয়েছে?
প্রীতি সুইসাইড করেছে। কাল হাসি মুখে গেল এখান থেকে, খাবার দাবার নিয়ে খুশি মনে গেল, তখন তো কিচ্ছু বুঝতে পারিনি। প্রীতি মানে মানে তোমাদের হাউস হেল্পের মেয়েটা, সে সুইসাইড করেছে? তুমি 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 একটু শান্ত হয়ে বসো, আমি তো যাচ্ছি। রিকি, তোমার কাকিমাকে একটু আমি দেখে আসছি। ওদিকে কাকিমার বোধহয় শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছেন না, হাত তুলে ব্যালকনির দিকে দেখাচ্ছেন। তুমি তুমি বসো কাকিমা, এ নাও একটু জল খাও। বারান্দার দিকে এগিয়ে গেল রিকি। সেই ফুল ফুল ছাপ, হলুদ সালোয়ার কামিজ। এত উপর থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না, তাছাড়া বডি ঘিরে অনেক লোকজন, সিকিউরিটির লোকজনও আছে, অ্যাম্বুলেন্স, পুলিশের জিপ, সবকিছু। মনে হচ্ছে বেঁচে নেই। 13 তলা থেকে ঝাঁপ দিয়েছে, বেঁচে থাকবে কি করে? কিন্তু এত সকালে ছাদে কি করছিল মেয়েটা? হ্যাঁ, কিছু কিছু বললি চান্দ্রাই? তুই যাবি নিচে? তুই প্রপারলি দেখবি কেসটা? শ্রেয়সীও উঠে এসেছে। না না, নিচে যাবে কেন? দুদিনের জন্য এসেছে, এসব ঝামেলায় জড়ায় নাকি? তুমি জানো না চান্দ্রাই কত কেস সলভ করেছে? পুলিশ থেকে ওকে স্পেশাল আই কার্ড দিয়েছে। তোমাদের তো সব গল্প করেছি ওর। জানি, জেনেই বলছি। এটা তো কোনো কেস নয় যে চান্দ্রাই সলভ করবে, সুইসাইড কেস। ওই দেখ, পুলিশ এসে গেছে। সুইসাইড করলো কেন? কাল তো ওকে দেখে কিচ্ছু মনে হয়নি। সেই তো, কার মনে যে কি আছে বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না। এইটুকু একটা মেয়ে, জীবনের কিছুই দেখা হলো না, বাপ নেই, ওর মায়ের কি হবে একবার ভাবলো না? ওই তো কাকু, আমি একটু নিচ থেকে আসছি। শ্রেয়সী যা, তোকে ঘরে রাখা যাবে না, আমি জানি। উপর হয়ে পড়ে আছে প্রীতি। অনেক লোক জড়ো হয়েছে, আবাসিকরা ছাড়াও বাড়িতে যারা কাজ করে তারা, দুধ বা খবরের কাগজ দিতে আসা লোকজন, সবাই জড়ো হয়েছে। পুলিশ এসেই একটা ব্যারিকেড করে দিয়েছে। এখন এক ভদ্রলোককে জিজ্ঞেস করে ঘটনার বিবরণ শুনছে। উনি মিস্টার যোশী, আমাদের সোসাইটির সেক্রেটারি। 8টার সময় আমাদের বাড়ি আসে। আমি বাইরের দরজা খোলা রেখে চা করতে গেছি, তখন পাশের ফ্ল্যাটের মৃদুলা এসে বলল, আন্টি আপকি কামওয়ালি নিচে পড়ি হে, উপর সে ছলাং লাগাই হে। আমি তো কোনো আওয়াজ শুনতেই পাইনি। উনি বিশেষ জান্নাল 1103-এ থাকেন, ওদের বাড়িতেও কাজ করে প্রীতি। আমি তো মৃদুলা ভাবির বাড়িতে কাজ করছিলাম, নিচে সে হাল্কা আওয়াজ আয়া, তবে কে বলল? পুলিশের একজন ফিরে তাকিয়েছে। নাম বলো, কত নম্বর ফ্ল্যাট থেকে চিৎকার শুনেছো তুমি? আর কি কি শুনেছো? আমি লক্ষ্মী সাহেব, 1101-এ আমি কাজ করছিলাম, নিচে থেকে আওয়াজ এলো। 1101? 11th ফ্লোর থেকে নিচের আওয়াজ শুনতে পেয়ে গেলে? একে থানায় নিয়ে চলো, বাকি জিজ্ঞাসাবাদ ওখানেই হবে। আর বিল্ডিংয়ের যত হাউস হেল্প আছে সবাইকে নিয়ে চলো। পুলিশ অফিসার সেক্রেটারি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, চলুন ওপরে চলুন, এখানকার বাসিন্দারা যদি কেউ আসতে চান তো আসুন, কিন্তু ভিড় নয়। সবাই লিফটের দিকে এগোলেন, আর রিকি সিঁড়ির দিকে ছুট দিয়েছে। 13 তলা অবধি উঠতে হবে। ও যতক্ষণে পৌঁছেছে তার আগেই সদল বলে পুলিশ ছাদে উঠে গেছে। ছাদে পা রাখতেই শুনল অফিসার জিজ্ঞাসা করছেন, আচ্ছা ছাদের দরজা কেন খোলা থাকে? সেফটি ইস্যু দেখেন না আপনারা? হ্যাঁ, রিকিরও এই কথাটা মনে হয়েছিল। ছাদের দরজা হাট করে খোলা, পুলিশ এসেছে বলে তালা খোলা হয়েছে এমনটা কিন্তু মনে হলো না। বন্ধই থাকে স্যার। কাল এই বিল্ডিংয়ের ট্যাঙ্ক পরিষ্কার হয়েছিল, তারপর মনে হয় বন্ধ করতে ভুলে গেছে। না স্যার, আমি নিজে তালা দিয়ে গেছি। আপনি রেসিডেন্ট? কত নম্বর ফ্ল্যাট? অজিতাভ ভান্ডারী। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন ভদ্রলোক। 1202 স্যার, এই তো জাস্ট নিচের ফ্ল্যাট। খবর নিন তালা কে খুলেছে আর কখন খুলেছে, আমাদের জানান। এক্স্যাক্টলি কোন জায়গাটা দিয়ে লাফিয়েছে? অফিসার দুজন কথা বলতে বলতে এগিয়ে গেলেন। ঝুঁকে নিচে পড়ে থাকা দেহটা দেখছেন এখন। আর রিকি ইতস্তত ছাদে ঘুরতে লাগলো। দরজা দিয়ে ঢুকে মেয়েটা লাফ দেবার জন্য ছাদের রেলিং দিয়ে উঠেছে নিশ্চয়ই। অনেকটা উঁচু, ও চড়ল কি করে? ছাদের একদিকে 2-4টে কাঠের প্যাকিং বাক্স পড়ে আছে, টুল বা সিঁড়ি কিছুই নেই। আর প্যাকিং বাক্সে চড়ে যদি ওপরে ওঠে তাহলে তো বাক্স রেলিং ঘেঁষে পড়ে থাকার কথা।
এখানকার পুরো জায়গাটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিন। ছাদের রেলিং, দরজা, সিঁড়ির রেলিং, লিফট, কোনো জায়গা যেন বাদ না যায়। কিন্তু ওই মেয়েটা রেলিংয়ের উপর উঠলো কি করে? রিকির ভাবনাটাই বলে ফেললেন একজন পুলিশ। সেটাও একটা পয়েন্ট বটে। অফিসার সেক্রেটারির দিকে ফিরলেন। আচ্ছা, আমরা আসার আগে এখানে আর কে কে এসেছিল? আমি জানি না স্যার, সারাদিন কত লোক আসে। তার উপর দরজাটা খোলা রাখেন সব সময়। ছাদে সিসিটিভি নেই, সিঁড়িতে সিসিটিভি নেই? না স্যার, সব ফ্লোরে লিফটের লবিতে সিসিটিভি আছে। এত বড় ক্যাম্পাস, এত বড় বিল্ডিং, প্রপার সিসিটিভি লাগানো হয়নি। সিকিউরিটি নেই, মিনিমাম সেফটি অ্যারেঞ্জমেন্ট নেই। পুরো বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ নিয়ে আসুন থানায়। এই বডি পোস্টমর্টেমে পাঠিয়ে দাও। আমরা নিচে অফিসে বসবো, ব্যবস্থা করুন। এখনই ইন্টারোগেশন শুরু করতে হবে। নিজেদের মধ্যেই কথা বলছেন ওরা, এটা সুইসাইড নাকি হোমিসাইড। মেয়েটা নিজে লাফিয়েছে নাকি কেউ ফেলে দিয়েছে। হাউস হেল্প মেয়েদের একটা দলের সঙ্গে ওর ঝামেলা চলছিল, সেটা জেনে গিয়েছে পুলিশ। এখন তেমন একজন মেয়ের সঙ্গেই কথা বলছেন একজন অফিসার। তোমরা দুজনে একসঙ্গে ঢুকেছো ক্যাম্পাসের গেট দিয়ে, সিকিউরিটি বলছে। এই বিল্ডিংয়েও ঢুকেছো, আর এখন তুমি বলছো ওকে দেখোনি? আমি ওর সঙ্গে কথা বলতাম না সাব। কথাবার্তা ছিল না? তাহলে দুদিন আগে দুপুরে ওকে ঘিরে ধরে কি কথা বলছিলি তোরা? আমার কাছে সব খবর আছে। আর তোরা তো ওকে মেরেও ছিলিস। প্রতি 2-4 দিন অন্তর এরা মেয়েটাকে হেনস্থা করত। কতবার বারণ করেছি, রোজ ওকে ভয় দেখাতো, হুমকি দিত, কাজ ছেড়ে চলে যেতে বলতো। দাদাগিরি? ও কাজ করবে কিনা তোরা ঠিক করবি। আর কে কে আছে এদের দলে? কেন মেরেছিস ওকে বল? তুই নিশ্চয় ধাক্কা দিয়ে ওকে নিচে ফেলেছিস। না সাহেব, আমরা তো ওকে চিনি না। ও ওই দেশমুখ ম্যাডামের লোক আছে, কোথা থেকে এসে আমাদের কাজের বাড়িগুলো সব নিয়ে নিয়েছে সাহেব। সেটাই ওকে বুঝিয়ে বলছিলাম। এই তুই কে? তোকে জিজ্ঞেস করেছি? একজন লেডি পুলিশ এসে মেয়েটার কাঁধে হাত রাখল। জি সাহেব, আমি সুরেখা আর ও মেনকা, আমরা সবাই একসাথে কাজ করি স্যার। চলো চলো, সব নিচে চলো। এদের সবাইকে থানায় নিয়ে যাব। বাকি সমস্ত কথা ওখানে গিয়ে বের করছি। ফরেন্সিক টিম এসেছে। মিস্টার ঝা, মিস্টার যোশী, আপনারা এই বিল্ডিংয়ের সব ফ্ল্যাটের রেসিডেন্টকে এক এক করে নিচের লবিতে আসতে বলুন। প্রাইমারি এনকোয়ারি এখনই হবে। আর এই মেয়েটা যে যে ফ্ল্যাটে কাজ করতো সেখানে যাবেন না? মাথা ঘুরিয়ে রিকির আপাদ মস্তক দেখলেন অফিসার। ইয়েস, হোয়াট ডিড ইউ সে? আর ইউ আর রেসিডেন্ট হিয়ার? রিকি কিছু বলার আগেই কাকু এগিয়ে এসেছেন। She is Chandrai. I am from flat number 503. Flat number 503 in this building. Is she your daughter? No, I am not a resident. I am a guest at his place. He is my uncle. আচ্ছা, আপনি কিন্তু আমাদের কাছে অসুবিধা করছেন। হ্যাঁ, স্যার জানে কোথায় যেতে হবে আর কাকে কি জিজ্ঞেস করতে হবে। লেডি পুলিশ এগিয়ে এসেছে। কথা না বলে এক দৃষ্টে রিকির দিকেই তাকিয়েছিলেন অফিসার। হাত নেড়ে বাকিদের এগিয়ে যেতে বললেন, আর তারপর বললেন, ইয়াং লেডি, তোমার কেন মনে হলো যে আমরা এনকোয়ারি পুরো না করেই চলে যাব? আমরা কিভাবে কাজ করি তুমি জানো? এইভাবে পুলিশের কাজের মাঝখানে কথা বলা যায় না, জানো? ইনভেস্টিগেশনের প্রসেস আছে। উই ডোন্ট নিড টু ডিসক্লোজ এভরি সিঙ্গল ডিটেল। ইজ ইট ক্লিয়ার? সরি স্যার, আসলে এমন একটা কাণ্ড দেখে ও একটু ইম্পালসিভ হয়ে বলে ফেলেছে। বাবা প্লিজ, লেট চান্দ্রাই হ্যান্ডেল ইট। শ্রেয়সী কখন ছাদে উঠে এসেছে কে জানে। চান্দ্রাই যখন কথাটা জিজ্ঞাসা করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। স্যার, লেটস মুভ। নিচে রিপোর্টাররা এসে গেছে, ভিড় করছে, আর গেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে রেসিডেন্টরাও হল্লা করছে। ইয়েস, লেটস মুভ। শিন্দে, আপনি নিচে ফলো আপ করুন। বডিতে কেউ যেন হাত না লাগায়। আমি আসছি। অফিসার রিকির দিকে ফিরলেন। সো হোয়াট ডিড ইউ সে? উই আর মিসিং সামথিং ইন আওয়ার ইনভেস্টিগেশন। No, sir. Actually, I wanted to draw your attention. কেন? কি বলতে চাও? বাই দ্য ওয়ে, আর ইউ আর রেসিডেন্ট হিয়ার? শ্রেয়সীর দিকে তাকালেন। ইয়েস, আমার বাবা মা এখানে থাকেন 503। আমি যদিও এখন হায়দ্রাবাদে থাকি। আমি শ্রেয়সী বাসু, অ্যান্ড শি ইজ মাই ফ্রেন্ড চান্দ্রি চ্যাটার্জি, মাই গেস্ট হিয়ার। তুমি বললে চান্দ্রেই যখন কথাটা জিজ্ঞেস করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন? কারণ আপনাদের মতো আমিও মনে করছি ইটস নট আ কেস অফ সুইসাইড। আমি নিশ্চিত হয়ে বলছি, কারণ জাস্ট গতকাল আমার সঙ্গে ওর কথা হয়েছে।
ওর ভবিষ্যতে অনেক প্ল্যান ছিল জানেন, জমি কিনেছে, বাড়ি করবে, ছোট ভাই বোনদের লেখাপড়া শেখাবে। প্রীতি আমাদের বাড়িতে কাজ করে স্যার, ও এমনভাবে সুইসাইড করলো, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা তো এখনো বলিনি যেটা সুইসাইড না হোমিসাইড না অন্য কিছু। একটু অপ্রতিভ হলো রেখে, সত্যি আগবাড়িয়ে ওভাবে আপনাদের মতো বলাটা ঠিক হয়নি। আমরা ইনভেস্টিগেশনটা করি আগে। অফিসার এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। স্যার, মেয়েটা যদি ছাদ থেকে লাফ দিয়ে থাকে তাহলে ওই তারগুলো ইনট্যাক্ট থাকার কথা নয়। ছাদের রেলিংয়ের কাছাকাছি 2-3টে মোটা তার ঝুলছে। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে গেছে, ইলেকট্রিক তার, কেবল তার, এই সমস্ত। ছাদ থেকে লাফিয়ে পড়লে তারগুলোর ওপর পড়বেই। মনোযোগ দিয়ে দেখলেন অফিসার, অনেকক্ষণ ধরে দেখলেন। ইতিমধ্যেই ফিঙ্গারপ্রিন্ট নিতে এসে গেছে কজন। ছাদের কিনারা, রেলিং, দরজা থেকে প্রিন্ট সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ল তারা। সঙ্গে পুলিশের ফটোগ্রাফারও রয়েছে, নানান জায়গার ছবি তুলছে। চল শ্রেয়সী। রিকি এগিয়ে গেল দরজার দিকে। অস্থির লাগছে। মনের এই ভাবটা কিন্তু এমনি আসে না। খটকা, অনেকগুলো প্রশ্ন। একটু স্থির হয়ে ভাবতে হবে। নিচে গিয়ে প্রীতির বডি দেখতে হবে একবার। কি যেন একটা চোখে লেগেছে তখন। এই মেয়েরা, কোন ফ্ল্যাট বললে তোমাদের? 503, রাইট? আমরা আসবো। ওকে। শ্রেয়সী ঘাড় নাড়ালো। এক্সকিউজ মি স্যার, আমি আপনাদের সঙ্গে নিচে থাকতে পারি? মানে আপনারা যখন নিচে জিজ্ঞাসাবাদ করবেন, অনেক রেসিডেন্টস থাকছেন যখন। বাট ইউ আর নট আ রেসিডেন্ট, ইউ আর আ গেস্ট। তুমি এখানের ব্যাপারে ইন্টারেস্ট নিচ্ছ কেন? স্যার, আমি বলছি ও থাকলে ভালোই হবে। ও অনেক কেস, ক্রিটিক্যাল কেস সলভ করেছে। মানে তুমি কি করো, ডিটেকটিভ? না স্যার, আমার বন্ধু বাড়িয়ে বলছে। আমি কেস সলভ করিনি, পুলিশই যা করার করেছে। আমি কখনো কখনো পুলিশকে একটু ক্লু ধরিয়ে দিয়েছি। কিভাবে? পুলিশ তোমার কোনো হেল্প নিয়েছে? হুইচ স্টেট? কেমন কেস সলভ করেছো? স্যার, আপনি তো চান্দ্রেইকেই জেরা করতে শুরু করে দিলেন। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে সব বলছি। #চ্যালেঞ্জ উলফ কেসের কথা শুনেছেন নিশ্চয়ই। রিটায়ার্ড IPS পানে স্যারের কেস। গত বছর এই কেসে চান্দ্রেই পুলিশের সঙ্গে কাজ করেছে। আরও অনেক কেস, আপনি খবর নিলেই জানতে পারবেন। ওর কাছে কলকাতা পুলিশের স্পেশাল আই কার্ড আছে। তাছাড়া ওর বাবা কমিশনার অফ কলকাতা পুলিশ, IPS বিনায়ক চ্যাটার্জি, আমার সিনিয়র। ইয়েস, আই রিমেম্বার নাও। সো ইউ আর দ্যাট ইন্টেলিজেন্ট গার্ল ফ্রম কলকাতা। অফিসারের মুখের রেখা নরম হয়ে এলো। তুমি চলো আমার সঙ্গে, তবে কাউকে পরিচয় দিও না এখন। আমার টিমকে আমি পরে জানাবো। মাত্র 2 দিন থাকবি ওখানে? কেন জড়াচ্ছিস রিকি? তুই কি আমাকে একটু শান্তি দিবি না? ছোট্ট একটা মেয়ে মা, তাকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করলো কেউ। এমন মৃত্যু মানা যায় তুমি বলো? আচ্ছা, পুলিশ তো সব দেখছে। তুই 2 দিনের মধ্যে কি করবি? পরশু রাতে তোদের ফ্লাইট, বিকেলের মধ্যে বেরিয়ে পড়তে হবে না? আমি জানি মা, তুমি বাবাকে দাও তো ফোনটা। বাবাকে সব বলেছে রেকি, নিজের খটকাগুলো। আসলে বাবাকে এই সব বলার অভ্যেস সেই ছোটবেলা থেকেই। রিকির যে সন্দেহ প্রীতি আত্মহত্যা করেনি, সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। তবে পুলিশও সন্দেহ করছে যে প্রীতি খুন হয়েছে। তদন্ত সেদিকেই এগোচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট না পেলে কিছু বলবে না পুলিশ। হাউসহেল্প সুরেখা, মেনকা, দুর্গা আর চাঁপাকে আটক করেছে। আটক হয়েছে সিকিউরিটির একটা ছেলেও। সিকিউরিটির তরফে কিছু ল্যাপসেস তো আছেই। আটক করেছে রাকেশ নামের একটি ছেলেকেও। প্রীতির সঙ্গে ছেলেটির মেলামেশা ছিল নাকি? প্রীতির মায়ের বয়ানের ভিত্তিতে রাকেশকে আটক করা হয়েছে। রাকেশ একটা ইন্টারেস্টিং কথা বলেছে পুলিশকে। আমি প্রীতিকে বাঁচাতে চাইছিলাম। সুরেখা আমার মাসি। আমি ওদের কথা থেকে বুঝেছিলাম যে ওরা প্রীতিকে সানফ্লাওয়ার পার্কে কাজ করতে দেবে না, এমনকি থাকতেও দেবে না। তুমি প্রীতিকে কবে থেকে চিনতে? ও এখানে আসার পর। ওই পবন ভাও, মানে লোটাস বিল্ডিংয়ের যে সিকিউরিটি গার্ড, ও আমার অনেক দিনের চেনা। তো পবন ভাওই প্রীতির জন্য খলি ঠিক করে দিয়েছিল, আমার সাহায্য নিয়েই। কলোনিতে আমাদের কথাতেই সব হয়। মাসি জানতো না যে আমি মেয়েটার খলি ঠিক করে দিয়েছি। আমাকেই বলেছিল, মেয়েটাকে ভয় দেখাও, এখান থেকে ভাগাও।
প্রীতিকে আমি আমি ভেবেছিলাম স্যার যে বস্তির মধ্যে ওর বিপদ, ভাবিনি যে বিল্ডিংয়ের মধ্যে ওকে মেরে ফেলবে। পুলিশি জেরায় আর কিছু বলতে পারেনি রাকেশ। ছাদ থেকে লাফ দিয়ে মৃত্যু হয়নি সেটা প্রমাণিত। ছাদের দরজায় বা রেলিংয়ে প্রীতির আঙুলের ছাপ পাওয়া যায়নি। প্রীতির দেহ যেদিকে পড়েছিল তাতে 1 নম্বর উইংয়ের কোনো ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার কথা প্রমাণ হয়। আর সেই হিসেবে প্রীতি 1 নম্বর উইংয়ে যে 2 বাড়িতে কাজ করত, 401 আর 2701 নম্বর ফ্ল্যাটে তল্লাশি, ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত কিছু নেওয়া হয়েছে। এই 2 বাড়িতেই সেদিন প্রীতি ছাড়াও সুরেখা, চাঁপা এবং দুর্গা গেছিল। মেনকাকে দেখা গেছিল 4 নম্বর ফ্লোরের লবিতে ঝাঁট দিতে এবং ময়লার বাস্কেট তুলে নিয়ে যেতে। যদিও এই কাজের জন্য আলাদা একটি লোক আছে, মেনকা বলেছে যে সে ছুটি নেওয়ায় মেনকাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন লোটাস বিল্ডিংয়ের 402-এর দাসবাবু। 401 দেশমুখদের স্বামী, স্ত্রী আর মেয়ের জবানবন্দি নিয়েছে পুলিশ। মিসেস প্রাচী দেশমুখ সকাল 7টায় বেরিয়ে গেছিলেন অফিসে অ্যাজ ইউজুয়াল। মিস মিথিলা দেশমুখ অফিসের কাজে ব্যাঙ্গালোর গেছেন, আর ডক্টর দেশমুখ বাড়িতেই ছিলেন, ঘুমোচ্ছিলেন। তাছাড়া প্রীতি ওদের বাড়ি এত সকালে কাজে আসে না। 3rd ফ্লোরের সিসিটিভি ফুটেজ থেকে কিছু পাওয়া সম্ভব হয়নি, কারণ মেনকা লবি পরিষ্কার করার সময় একটা লম্বা লাঠির আগায় কালো কাপড় দিয়ে দাসবাবুর ফ্ল্যাটের দরজা পরিষ্কার করছিল। সেই কাপড়ে সিসিটিভি আড়াল হওয়ায় ঢাকা থেকেছে এদিকের ফ্ল্যাটের দরজা। এমনকি মিসেস দেশমুখ বেরিয়ে যাওয়ার ছবিও পাওয়া যায়নি। তবে গ্রাউন্ড ফ্লোরের লিফট থেকে ওর বেরোনোর ছবি পেয়েছে পুলিশ। 2টো ফ্ল্যাটেই জিজ্ঞাসাবাদের সময় ছিল রেখে। 401-এ দেশমুখদের পুলিশ জিজ্ঞাসা করে, আপনাদের ফ্ল্যাট থেকে টাকা চুরি হয়েছিল? ঘাড় নেড়ে সায় দিয়েছেন ডক্টর দেশমুখ। তাহলে পুলিশে কমপ্লেন করেননি কেন? আসলে উই আর টু বিজি টু ফলো আপ। আমি সকাল 7টায় বেরিয়ে যাই, ফিরতে ফিরতে রাত 9টা। আর আমার হাজব্যান্ড তো নাওয়া খাওয়ার সময় পর্যন্ত খেয়াল রাখতে পারেন না। মেয়েও ব্যস্ত, আমাদেরই দোষ। টাকা ঠিক মতো তুলে রাখিনি। সো ঝামেলা বাড়িয়ে লাভ কি? আমরা ইমিডিয়েটলি ওকে ছাড়িয়ে দিয়েছি। নিজেরা ছাড়িয়েছেন আর বাকি আরও লোককে ইনফ্লুয়েন্স করেছেন যাতে তারা ছাড়িয়ে দেয়? না না, আপনি জিজ্ঞেস করে দেখুন না, আমরা কাউকে ইনফ্লুয়েন্স করিনি। ওরা নিজেরাই ভয় পেয়ে ছাড়িয়ে দিয়েছেন। ভয় পেয়ে? হ্যাঁ, কাজ ছাড়ানোর পর ওই মেয়েটা দুর্গা এসে আমাদের হুমকি দিয়েছিল। কলোনি থেকে ভাই টাইপের মস্তান নিয়ে এসেছিল। সেই দেখেই সবাই ঠিক করেছিলেন যে দুর্গাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না আর। কিন্তু ও তো এই ক্যাম্পাসেই কাজ করছে, অন্য বিল্ডিংয়ে। সেটা আমরা এখন জানতে পেরেছি। যাদের বাড়িতে কাজ করছে তারা হয়তো নতুন এসেছেন, জানেন না ঘটনার কথা। সিকিউরিটি ল্যাপসও আছে। আমরা ব্যাপারটা এবার জানাবো। আপনাদের এই ভিন্ডিকটিভ অ্যাটিটিউডের জন্য না একটা মেয়ের প্রাণ চলে গেল, বুঝতে পারছেন? আপনারা যদি হাউস হেল্পদের এইভাবে একটা শত্রু না করে তুলতেন তাহলে এই মেয়েটা এইভাবে মরতো না। আচ্ছা, প্রীতি আপনাদের বলেছিল যে রোজ ওই মেয়েরা ওকে ভয় দেখাচ্ছে? হ্যাঁ বলেছিল। ও কাজ ছেড়ে চলে যেতে চাইছিল। আমি ওকে বলেছিলাম, ভয় নেই, আমরা তোমার পাশে আছি। ওরা কেউ আমাদের বাড়িতে কাজ করতে চাইছিল না। অনেক কষ্টে আমাদের অফিসের এক স্টাফের সাহায্যে প্রীতিকে জোগাড় করেছিলাম। বুঝতে পারিনি এই ভয় দেখানোটা এতটা সিরিয়াস হয়ে দাঁড়াবে। ওকে কোন ফ্ল্যাটের ব্যালকনি থেকে ফেলা হয়েছে আপনারা সেটা জানতে পেরেছেন? আপনি জানেন ওকে ব্যালকনি থেকে ফেলে দেওয়া হয়েছে? সোজা হয়ে বসলেন অফিসার। ফেলা হয়েছে, ও নিজে ঝাঁপ দেয়নি এটাও জানেন? ক্ষণেকের জন্য থমকে গেলেন দেশমুখ, তারপর সহজ গলায় বললেন, না মানে শুনলাম, মনে হলো সবাই তো এই নিয়েই ডিসকাস করছে। আপনি শুনলেন? আপনি সবার সঙ্গে মেলামেশা করার সময় পান? এই যে ম্যাডাম বললেন যে আপনি নাকি ব্যস্ততায় নাওয়া খাওয়ার পর্যন্ত সময় পান না। আপনি কি কাজ করেন ডক্টর? সায়েন্টিস্ট ডক্টর প্রবীণ দেশমুখ। আপনি সার্চ করলেই ওর নাম পাবেন। রিনাউন্ড ফার্মাকোলজিস্ট সায়েন্টিস্ট। আচ্ছা, কোথায় আছেন আপনি? মানে কোন ইনস্টিটিউটের সঙ্গে? দেশে বিদেশে নানা ইনস্টিটিউট, ফার্মা কোম্পানিতে থেকেছি আমি। পুনে, চণ্ডীগড়, দিল্লি, চেন্নাই, ইন্দোর, অনেক জায়গায়। মুম্বাইতে কবে এলেন? এখানে কোথাও জয়েন করেননি? আপনারা তো আমার হাজব্যান্ডের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন।
How is this relevant to the investigation? No, don't stop. Let them do. শ্রীমতীকে হাতের ইশারায় বসতে বললেন দেশমুখ। খুব শিগগির বিদেশ যাব, জার্মানি। এখন কমাস বাড়িতে আছি, তবে বাড়িতে থাকলেও রিসার্চের কাজ তো থেমে থাকে না, তাই ব্যস্ত থাকি মোটামুটি সব সময়। আচ্ছা, আজকের মতো শেষ প্রশ্ন, সুরেখা আর চাঁপা এ বাড়িতে কেন এসেছিল, আর দুর্গাই বা কেন এসেছিল? আমি যখন বেরোচ্ছি সুরেখা আর চাঁপার সঙ্গে দেখা হয়েছিল। আমি দরজা খুলে রেখেই পায়ে জুতো পরছিলাম। ওরা সিঁড়ি দিয়ে উঠে আসছিল। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমাদের ফ্ল্যাটটা সিঁড়ির মুখেই। নিজে থেকেই এগিয়ে এসেছিল ওরা। গুড মর্নিং বলেছিল। আমিও ভাবলাম 2 মিনিট কথা বলেই যাই। দুর্গাকে ছাড়ানো নিয়ে ওরা আমাদের উপর রেগে আছে। তাই ঘরের মধ্যে এনে বসালেন? দেশমুখদের সঙ্গে সঙ্গে অবাক হয়েছে রিকিও। কি করে জানলেন অফিসার? পর মুহূর্তেই বুঝেছে অবশ্য যে সম্পূর্ণ আন্দাজে ঢিল ছুঁড়েছেন সোলাঙ্কি স্যার। না মানে সুরেখা বলল জল খাবো, তাই। বলেই দাও সত্যিটা। ওরা আসলে ইউনিয়নের তরফ থেকে বলতে এসেছিল আমরা যেন প্রীতিকে ছাড়িয়ে দিই। দুর্গা আসবে না, তার বদলে অন্য একটা মেয়ে যাকে ও সঙ্গে করে এনেছিল সে আসবে। বুঝেছি। চাঁপা, আপনি কি বললেন? আমি বললাম আমি ওকে সেই মালার থেকে আনিয়েছি, কোনো কারণ ছাড়া কেন ছাড়িয়ে দেব। ওরা মেনে নিল? না, জোর করছিল। আমি বললাম আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, অন্য সময় কথা বলবো। তখন ওরা চলে গেল। ফ্ল্যাট থেকে বেরিয়ে জিজ্ঞেস করেছিল রিকি, সুরেখাদের ওই ফ্ল্যাটে আসাটা সিসিটিভিতে দেখা গেল না কেন? দেখতে হবে। শুধু মেনকার কালো কাপড় না, মনে হচ্ছে ক্যামেরার পজিশন ঘুরিয়ে রাখা আছে। 701 থেকে ঘুরে এসে একবার দেখব। 2701 গোয়েল দম্পতি, বৃদ্ধা শয্যাশায়ী, সারাদিনের নার্স আছে। বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে সঙ্গে নার্সকেও জেরা করেছে পুলিশ। মিস্টার গোয়েল ভুলে যাওয়া রোগে ভুগছেন, তবু মনে করে বললেন, প্রীতি তো আজ কাজে আসেনি, এমনিও ও বেলা 12টা নাগাদ আসে। হ্যাঁ, সুরেখা এসেছিল চাপা আর দুর্গাকে নিয়ে। বলতে এসেছিল আমরা যেন প্রীতিকে ছাড়িয়ে দিই, দুর্গা আসবে আবার। আপনারা কি বললেন? আমি বললাম দুর্গা আসুক, কিন্তু ঝামেলা বাড়িয়ে কী লাভ? এমনিও প্রীতির করা রান্না আমরা খেতে পারছি না। তবে বলে দিয়েছি যে প্রীতিকে আমরা ছাড়ব না। ও ঝাড়ু পোছা, ডাস্টিং, কাপড় কাচা এসবগুলো করবে। নার্স মেয়েটি বলল, আমি 8:30টায় এসেছি, প্রীতিকে দেখিনি তো। রিকি হঠাৎ জিজ্ঞেস করেছিল, আচ্ছা সুরেখারা ঘরে ঢুকে কোথায় বসেছিল? ওরা তো ঘরে বসেনি, সোজা আমার মিসেসের ঘরে চলে গিয়েছিল, কথা বলে বেরিয়ে গেল। হ্যাঁ, তবে চোখ মুখ কুঁচকে বৃদ্ধ কিছু মনে করার চেষ্টা করছিলেন। তারপর বললেন, কি যেন একটা বলার ছিল। ও হ্যাঁ, দুর্গা একবার রান্নাঘরে গিয়েছিল। রান্নাঘরে কেন? বোধহয় জলের বোতল নিতে। ও তো পুরনো লোক। হ্যাঁ, জলের বোতল নিয়ে গেল আমার মিসেসের ঘরে। তারপর ওরা চলে যাবার পর দেখি ওড়না ফেলে গেছে। ওড়না কই? মিসেস বললেন রেখে দাও, ভুলে হয়তো ফেলে গেছে। সুশীলা রেখেছে কোথাও। ডাকুন তো, ওড়নাটা দেখবো একবার। ছেঁড়া ওড়না, বোধহয় কারো বাড়ি ডাস্টিং করতে করতে ভুল করে হাতে নিয়ে চলে এসেছিল। আমি ওটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। সবুজ ওড়না, নোংরা, ছেঁড়া, এইরকমই ওড়না ছিল প্রীতির গায়ে। কিন্তু বডির গায়ে তো ওড়না ছিল না। অফিসারের দিকে তাকিয়ে বলল রেকি। এমনই কিছু সূত্র ধরে অ্যারেস্ট করা হয়েছে সুরেখা, মেনকা, চাঁপা আর দুর্গাকে। পুলিশ নিজের ধরনে সব রকমভাবে জেরা করেছে, কিন্তু খুনটা ওরা স্বীকার করেনি। হ্যাঁ, প্রীতির ওপর রাগ ছিল, ওকে ভয় দেখিয়েছে, গায়ে হাত তুলেছে, এমনকি কাজ ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছে, কিন্তু খুনটা ওরা করেনি। ওড়নাটা সিঁড়িতে পড়েছিল, ভয় পেয়ে ওটা গোয়েল সাহেবের বাড়িতে ফেলে এসেছিল। আর ওরা বুড়ো মানুষ, খেয়াল করবেন না, তাই আর কি। আর কিছু জানে না ওরা। যাই হোক, আগামীকাল ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আসবে, পোস্টমর্টেম রিপোর্টও আসবে, দেখা যাক কি হয়।
ভেতরে ভেতরে রিকি খুব উত্তেজিত। ও নিশ্চিত যে প্রীতি আত্মহত্যা করেনি। আগামীকাল রিপোর্টও সে কথাই বলবে। কিন্তু তারপর হাতে আর মাত্র একটা দিন। যাবার আগে হত্যাকারীকে শনাক্ত করা যাবে তো? হত্যার মোডাস অপারেন্ডি পুলিশ সহজেই বার করে ফেলবে। আজ সন্ধ্যেবেলা ইন্সপেক্টর সোলাঙ্কির সঙ্গে বিশদে কথা হয়েছে নিয়ে। কিন্তু মোটিভটা কি? মোটিভটা জানা না গেলে তো কেসটা দাঁড় করানো যাবে না। সুরেখাদের তরফে মোটিভ আছে, কিন্তু ওরা কোনো ফ্ল্যাটে ঢুকে ব্যালকানি দিয়ে বডি ফেলবে কি করে? দেশমুখদের ফ্ল্যাটে ডক্টর দেশমুখ নিজে বাড়িতে ছিলেন, তাহলে কি গোয়েলদের ব্যালকনি থেকে ফেলা হয়েছে প্রীতির শরীর? মিস্টার গোয়েল ভুলো মনের মানুষ, হয়তো দরজা খুলে দিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকেছিলেন, দেখতেই পাননি ওরা ব্যালকনির দিকে গেছে। তাহলে প্রীতিকে কি আগেই মেরে ফেলা হয়েছিল? নইলে ঘরের মধ্যে মেরে ফেলার চেষ্টা হলে ও বাধা দিত না? কিভাবে মারা হয়েছে? ওড়না গলায় জড়িয়ে, শ্বাসরোধ করে? কোথায় মারা হলো? গোয়েলদের ফ্ল্যাটে? এতই সহজ? বাড়িতে দুজন মানুষ আছেন, এ বাবা বয়স্ক হলে বাড়িতেই তো আছেন। হিসেব মিলছে না। সিঁড়ি বা লিফটে? প্রায় ভোরবেলা, বেশিরভাগ ফ্ল্যাটেই মানুষজন যখন ঘুমোচ্ছে। কিন্তু সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে একটা শরীর তুলে আনা সহজ। আর তাছাড়া থার্ড ফ্লোরের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি ঠিকই, অন্য অন্য ফ্লোরের ফুটেজ তো পাওয়া গেছে। কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল প্রীতির? এসবই ভেবে চলেছে সেই থেকে। মেয়েটার মায়ের বুক ফাটা কান্নায় বুকের মধ্যে একটা চাপ হয়ে আছে। আমার মেয়ে যেন বিচার পায় সাহেব, যেন বিচার পায়। পুলিশের পা ধরে কাঁদছিলেন প্রীতির মা। রিকির সাথে কথা হচ্ছে রিকির বাবার। এখনো পর্যন্ত আমি কমপ্লিটলি ক্লুলেস। দেখ, কোনো ক্লুলেস ঘটনায় শেষ পর্যন্ত আর ক্লুলেস থাকে না। একনাথ সোলাঙ্কি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তোর খুব প্রশংসা করছিল রিকি। ক্যারি অন। বাবার মুখে এইরকম কথা শুনলে মনে জোর ফিরে আসে। ইতিমধ্যে পাওয়া পয়েন্টগুলো এক এক করে নোট করতে বসল রিকি। শ্রেয়সী এসে কফিটা রেখে গেল। থানায় রিকির সঙ্গে গেছিল শ্রেয়সীও। ও পুলিশের সঙ্গে একমত হত্যাকারীর বিষয়ে। পুলিশ মোটামুটি নিশ্চিত হাউস হেল্প মেয়েদের কেউ একজন বা দল বেঁধে কজন এই কাজটা করেছে। মোটিভ পরিষ্কার, তবু খটকা কিন্তু কিছু থেকেই যাচ্ছে। প্রীতিকে কোথায় খুন করা হলো, কিভাবেই বা করা হলো? ওড়না জড়িয়ে শ্বাসরোধ করা হলে গলায় আঘাতের দাগ থাকত, কিন্তু তেমন দাগ ছিল না। রিকি সেটা নিজেই খেয়াল করেছে। তাহলে খাবার বা পানীয়র সঙ্গে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে হত্যা করা হয়েছে। কাল পোস্টমর্টম রিপোর্ট এলে জানা যাবে যে তেমন কিছু খেয়েছিল কিনা। চোখ বন্ধ করে মৃতদেহটা দেখার চেষ্টা করছিল রিকি। কি যেন একটা মিস হয়ে যাচ্ছে, অস্বাভাবিক কিছু। আর ঠিক সেই সময় কাকিমা এসে ডাকলেন। চান্দ্রি। চোখ খুলে সোজা হয়ে বসল রেকে। সরি কাকিমা, আসলে কালকের দিনটাই তো আছে হাতে। আমি তো তাই বলছি, তুমি তো পুলিশকে অনেক ক্লু দিয়েছো শুনলাম। এবার পুলিশ ঠিক দোষীকে খুঁজে নেবে। তুমি তো একবার জুহু বিচ, মেরিন ড্রাইভও গেলে না। ইন্ডিয়া গেট থেকে নৌকো করে তোমাকে আইল্যান্ড নিয়ে যাব ভেবেছিলাম। কত কি প্ল্যান করেছিলাম আমরা। আই এম এক্সট্রিমলি সরি কাকিমা, আমার জন্যই তোমাদের সব প্রোগ্রাম উল্টোপাল্টা হয়ে গেল। আসলে আমার কিছু ভালো লাগছে না জানো, বারবার মেয়েটার মুখ, ওর মায়ের মুখ সব মনে পড়ছে। বুঝতে পারি, টুনি আমাদের একটু আগেই বলছিল তুমি রহস্য সমাধানের সময় এই রকমই সিরিয়াস থাকো। যাকে যা বলতে এসেছিলাম, তোমার জন্য বম্বে স্পেশাল বিরিয়ানি এনেছেন তোমার কাকু জাফর ভাইয়ের দিল্লি দরবার থেকে। চলো, গরম গরম খেয়ে নেবে। অনিচ্ছাতেই উঠে এলো রেখে। অন্য লোকের বাড়িতে কিছু তো অ্যাডজাস্ট করতেই হয়। আরে এসো এসো রিকি, এই দেখো বোম্বে স্পেশাল বিরিয়ানি, আলুটা পুরো ভাজা আর লম্বা লম্বা লাল লঙ্কা। খেতে কিন্তু খুব মিষ্টি মিষ্টি ভাব। খেয়ে বলো কেমন লাগলো। আয় চান্দ্রি, এখানে বস। শ্রেয়সী সরে বসে জায়গা করে দিল। বিরিয়ানির প্লেটের দিকে তাকিয়েছিল রেকে। সত্যি অন্যরকম দেখতে।
লম্বা মোটা মোটা লাল লঙ্কা। হঠাৎই চোখে ঝিলিক দিয়ে উঠল। এই তো, ইয়েস। কি রে? চমকটা লক্ষ্য করেছে শ্রেয়সী। কিছু না, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ কাকিমা, ইটস লাভলি। খেয়ে উঠেই বাবাকে কল করতে হবে, এক্ষুনি জানানো দরকার। তার আগে একবার অবশ্য ইন্টারনেটে সার্চ করতে হবে। গপ গপ করে খেয়ে উঠে এলো। কাকিমা তো অবাক হয়ে চেয়ে রইলেন। মেয়েটার কত খিদে পেয়েছিল দেখলি? শ্রেয়সী হাসতে লাগলো। মা বুঝবে না যে চান্দ্রের খিদেটা ঠিক কেমন। কিরে, আমি কিছু হেল্প করতে পারি? রিকি মন দিয়ে তখন নেট ঘাঁটছিল। পারিস, এই লোকটা ডিটেলস বার করে দে। আগে ইন্টারনেটে দেখবি, তারপর সব কটা সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে সম্ভব নোট করে রাখ। নামটা দেখে অবাক হয়ে তাকালো শ্রেয়সী। তারপর মাথা গুঁজে দিল ল্যাপটপে। ততক্ষণে একটা খাতায় নোট নেওয়া শুরু করেছে রেকে। একটু পরেই ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। হ্যালো, হ্যালো সোহিনী, ডিউটিতে আছিস? শোন না, কথা বলা যাবে একটু? সোহিনী শ্রেয়সী চান্দ্রের কার্শিয়াংয়ের স্কুলের বন্ধু। ডাক্তার হয়েছে এখন, এমার্জেন্সি মেডিসিনের ডাক্তার। কলকাতায় কোনো হাসপাতালে এমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের ইনচার্জ এখন। কি কথা হচ্ছে সেটা ঠিক বুঝতে পারল না, তবে ক্লিনিক্যাল ট্রায়াল, ড্রাগ টেস্ট, ওভারডোজ, ওপিওয়েড, অক্সিকোডন, কোডিং, ফেন্টাইল নাকি ফিনাইল, অচেনা অনেক শব্দ উচ্চারণ করছিল চান্দ্রে। আর সোহিনী বোধহয় এক্সপ্লেন করছিল। ভেতরে এসে সেসব শুনে শুনে নোট নিতে লাগলো। অনেকক্ষণ পর ফোন রেখে এক মুখ হাসলো রেখে। কি রে, জানি এখন কিছু বলবি না, কিন্তু মনে হচ্ছে একটা ডিরেকশন পেয়েছি। তোর কত দূর পেলি কোনো খবর? শ্রেয়সীর নোট করা কাগজ দেখে মুখের হাসিটা আরেকটু চওড়া। দারুণ কাজ করেছিস। আমি আবার বাবার সঙ্গে কথা বলে নি, তারপর সোলাঙ্কি স্যারকে কল করব। তুই সেই ফাঁকে আমার একটা কাজ করে দিবি টুনি সোনা? হেসে ফেলল শ্রেয়সীও। বন্ধুর এই আনন্দের মুখটা ওর খুব চেনা। কার্শিয়াংয়ের হোস্টেলে মেয়ে পাচার কেসের সময়, কিংবা পুনের কলেজ হোস্টেলে র্যাগিং কেসে দোষীদের ধরার সময়, বা হায়দ্রাবাদে ওই আইপিএস পানেসরের হ্যাশট্যাগ চ্যালেঞ্জ উলফ কেসটা সলভ করার সময়ও দেখেছে। আর সত্যি ওর কিন্তু মনে মনে খুব গর্ব হয়েছে সেই সময়। বল, কি করতে হবে? বলছি, তার আগে একটা জিনিস কনফার্ম করে নি। সেদিন প্রীতি যখন এসেছিল, ওর শরীরে বা মুখে কিছু লক্ষ্য করেছিলি? এনিথিং অ্যাবনর্মাল? সেরকম কিছু তো মনে পড়ছে না। আসলে আমি ভালো করে ওর দিকে তাকিয়েই দেখিনি তখন। তবে ইয়েস, ও খুব চুল করছিল, যেন চুলকানি হয়েছে। আমার খুব বিরক্ত লেগেছিল তখন। মনে হচ্ছিল কখন ঘর থেকে বেরোবে। সারা মুখে ফুসকুড়ি ছিল, আর হাতের আঙুলগুলো পায়ের পাতা দুটো খুব মোটা, অ্যাবনর্মালি মোটা, আর ঠোঁটের রং নীলচে। আপন মনেই বলল রেকে। তারপর শ্রেয়সীর নোটের কয়েক জায়গায় দাগ দিয়ে দিল। এদের ওয়েবসাইটে একটু খুঁজে দেখ না প্লিজ, আর কি খবর পাওয়া যায়। আমি সুখেন্দা আর আব্দুল চাচাকেও খবর নিতে বলেছি। শ্রেয়সীর জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে একটু হেসে বলল, পুলিশের ভাষায় সুখেন্দা আব্দুল চাচা হলো খাবরি, দুর্দান্ত নেটওয়ার্ক, খবর জোগাড় করতে ওস্তাদ। দুজনেই বাবার খাস লোক, আর আমাকে ওরা মেয়ের মতো ভালোবাসে। বাবার সঙ্গে তারপর অনেকক্ষণ কথা বলল। বাবা খুশি হয়েছে রেকের অ্যানালিসিস শুনে, কিছু টিপসও দিল, আর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি মিস্টার অনিল রাজের ফোন নাম্বারটা দিল। শোন, তোর কথা বলে রেখেছি, কেমন? দরকার হলে যোগাযোগ করে নিস, ঠিক আছে? সোলাঙ্কি স্যারকে কল করতেই বলে উঠলেন, আমি তোমাকে কল করতাম চান্দ্রেই, ডিসিপি স্যার আমাকে কল করেছিলেন। ডিসিপি রাজে কল করেছিলেন? সোলাঙ্কি স্যার সেটা আবার ইগো ইস্যু করে ফেললে মুশকিল। তাড়াতাড়ি বলল রেকে, হ্যাঁ, উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তবে ওকে আমি যেটা এখনো বলিনি সেটা আপনাকেই বলতে চাই। বেশ খুশি হলেন অফিসার। আমারও তোমাকে একটা খবর দেওয়ার আছে। পিএম রিপোর্ট চলে এসেছে। স্যুপের মধ্যে ঘুমের ওষুধ বা কোনো ড্রাগ মিশিয়ে অজ্ঞান করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুরথাল রিপোর্ট তৈরি করার সময় আমরাও শ্বাসরোধ করার সম্ভাবনা ভাগ্যিস লিখেছিলাম, আর মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের কথাও বলা আছে। তার মানে ওই সুরেখা অ্যান্ড পার্টি মেয়েটাকে গলা টিপে ধরেছিল যখন, ভয় পেয়ে বা শ্বাসের কষ্টে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ওরা মেয়েটাকে গলা টিপে মেরে বারান্দা দিয়ে ফেলে দিয়েছে। বারান্দা থেকে তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়াই আছে।
কোন বারান্দায় ওদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় এখন সেটাই দেখার। যাই হোক, এবার তুমি বলো। মেয়েটার পেটে স্যুপ আর কোনো ড্রাগ পাওয়া গেছিল বললেন না? ড্রাগটা কি? বাই এনি চান্স এনি ওপিওয়েড? ওয়েট, কাগজ দেখে বলছি। ইটস অক্সিকোডন। ইয়েস। তুমি কি করে গেস করলে? বলছি, মোডাস অপারেন্ডি আপনার সঙ্গে একটু ডিসকাস করতে চাই। কালপ্রিটকে আইডেন্টিফাই করেছি, মোটিভও বুঝেছি, কোথা থেকে বডি ফেলা হয়েছে সব ক্লিয়ার এখন। কিভাবে খুন হয়েছে সেটা একটা আন্দাজ করেছি, কিন্তু আপনি আরো ভালো বলতে পারবেন। অনেকক্ষণ কথা হলো, তারপর রাত 2:30 পর্যন্ত প্রায়। কাল সকালে ক্রিমিনাল লোকটা ধরা পড়বে। চল শ্রেয়সী, একটু ঘুমিয়ে নেওয়া যাক। বাবাকে বরং একটু ব্রিফ করে দিই। বিছানায় শুয়েও অনেকক্ষণ হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি করছিল রিকি। বোধহয় ওর বাবার সঙ্গে। ঘুম এসে গেল, আর খেয়াল করতে পারেনি শ্রেয়সী। ক্যাম্পাসের ক্লাব, সুইমিং পুল থেকে বিলিয়ার্ড খেলার ব্যবস্থা সবই আছে। ক্লাবের বড় মিটিং রুমে জড়ো হয়েছেন আবাসিকরা। মিডিয়া থেকে অনেকেই এসেছে। এমন একটা ইন্টারেস্টিং কেস, সারাদিন ধরেই টিভির চ্যানেলে চ্যানেলে সানফ্লাওয়ার পার্ক আবাসন আর আত্মহত্যার নাটকের ঘটনা নিয়ে আলোচনা চলছে। আত্মহত্যার সাজানো ছক একেবারে উল্টে ফেলে এমনভাবে অপরাধীকে শনাক্ত করা, তাও আবার যে সে অপরাধী নয়, বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর প্রবীণ দেশমুখ। আজ কোর্টে তোলা হয়েছিল অপরাধীকে। 14 দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছেন বিচারক। বিকেলে সবাই জড়ো হয়েছেন অপরাধীকে ধরার পেছনের গল্পটা শোনার জন্য। বিশেষ করে আরও এই কারণে যে মেয়েটার জন্য এইভাবে অপরাধী ধরা পড়ল, সে আজ রাতেই মুম্বাই ছেড়ে দূর দেশে পাড়ি দেবে। 2 দিনের জন্য বেড়াতে এসে এইভাবে একটা কেস সলভ করা, এটা সত্যি একটা আশ্চর্য ঘটনা। ভিড় হলেও সবাই শান্ত। একটা অস্বাভাবিক মৃত্যুর ভার। শুধু তো একটা প্রাণ নয়, হত্যা হয়েছে মানবিকতা, বিশ্বাস, একটা মেয়ের সম্মান। তুমি শুরু করো চান্দ্রী। সোলাঙ্কি স্যার হাসি মুখে বললেন, আমি পরে বলবো। আগে আপনারা শুনুন কিভাবে উপস্থিত বুদ্ধি আর তীক্ষ্ণ অবজারভেশন কাজে লাগিয়ে এই মেয়েটি আমাদের অপরাধী অবধি পৌঁছে দিয়েছে। উৎসুক শ্রোতা দর্শকের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে গুছিয়ে নিল রেখে। আমার প্রথম খটকা লাগে ছাদে গিয়ে। ছোটখাটো প্রীতির পক্ষে একা রেলিংয়ে চড়া অসম্ভব। তারপর দেখলাম তারগুলো ঝুলছে জালের মতো। কেউ ওপর থেকে ঝাঁপ দিলে তারগুলো না ছিঁড়ে সে নিচে পড়ে যেতে পারবে না। দ্বিতীয় খটকা লাগে ডেড বডি দেখে। কি যেন একটা অসঙ্গতি, আমি কিছুতেই ধরতে পারছি না। তারপর আন্টির বিরিয়ানি লাল লাল লঙ্কা দেখে স্ট্রাইক করলো। অসঙ্গতিটা ধরতে পারলাম। লাল রং, রক্তের রং। অত ওপর থেকে পড়েছে, অথচ তেমন রক্তারক্তি কাণ্ডই হয়নি। সামান্য রক্ত মেয়েটার মাথার কাছে ছিল। কেন? ইতিমধ্যে পুলিশ ধরে ফেলেছে যে বডি কোনো ব্যালকনি থেকে ফেলা হয়েছে বা মেয়েটি নিজেই ঝাঁপ দিয়েছে। বডির পজিশন দেখে বোঝা যাচ্ছে 1 নম্বর উইংয়ের কোনো ব্যালকনি। 12 তলা বিল্ডিং, তার মধ্যে 1 নম্বর উইংয়ের 2টো ফ্ল্যাট, 401 আর 701, যেখানে প্রীতি রোজ কাজে যেত। নিশ্চয়ই ওর পক্ষে অন্য কোনো ফ্ল্যাটে ঢুকে ব্যালকনি পর্যন্ত অ্যাক্সেস সম্ভব নয়। তাই পুলিশ মোটামুটি বুঝে ফেলেছিল এই 2টি ফ্ল্যাটের একটিতেই ঘটনাটা ঘটেছে। অথচ 2 ফ্ল্যাটের বাসিন্দারাই বলছেন প্রীতি নাকি সকালে আসেইনি। প্রীতি আসেনি, কিন্তু সুরেখা, চাপা, দুর্গা এসেছে। এই মেয়েরাই প্রীতির শত্রু। ওকে ভয়ে দেখাতো, হুমকি দিত, মারধর পর্যন্ত করেছে। ঘটনার দিনই হঠাৎ তাদের এই 2 ফ্ল্যাটে উপস্থিত থাকাটা সন্দেহজনক। পুলিশ এই মেয়েদের অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। মোটিভ তো পাওয়া গেছেই, শত্রুতা। ওরা প্রীতিকে এখানে কাছ থেকে সরিয়ে দিতে চেয়েছিল। প্রীতি মেনে নেয়নি, তাই আক্রোশ, আর সেই থেকে খুন। সেই সঙ্গে 701 থেকে প্রীতির ছেঁড়া ওড়নাটাও পাওয়া গেছে। যদিও মিস্টার গোয়েল মনে করে বলতে পারেননি কে কখন ওড়নাটা রেখে গেছে, তবে দুর্গা রান্নাঘরে ঢুকেছিল এবং ওড়না রান্নাঘর থেকেই পাওয়া গেছে। প্রশ্ন 1, ওরা যদি প্রীতিকে খুন করে বডি ফেলার কাজটাও করে থাকে, কিভাবে এবং কখন করল? 2 ফ্ল্যাটেই লোক ছিল। বাড়ির লোকে চোখের সামনে দিয়ে একটা বডি নিয়ে যাওয়া এবং ফেলে দেওয়া অসম্ভব। প্রশ্ন 2, খুনটা কোথায় হয়েছে? প্রীতি সকালে ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকেছে,
সিঁড়ি দিয়ে উঠে গেছে, সিকিউরিটি সাক্ষ্য দিয়েছে। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রীতিকে আর জীবন্ত দেখা যায়নি। যে 4টে বাড়িতে কাজ করত প্রীতি, তার কোনোটাতে যায়নি। তাহলে কখন এবং কোথায় খুন হলো প্রীতি? প্রশ্ন 3, ছাদের দরজা খোলা ছিল কেন? সচরাচর দরজা তো বন্ধই থাকে, কে খুলে রাখলো দরজাটা? পুলিশকে মিসলিড করার জন্যই কি দরজা খুলে রাখা হয়েছিল? তৃতীয় খটকা লাগলো 401 ফ্ল্যাটে গিয়ে। পুলিশের প্রশ্নের প্রতিটা উত্তর যথাযথ, যুক্তিতে কোনো ফাঁক নেই। সুন্দর সাজানো ঘরদোর, কাজ করার লোক আসেনি, বাড়ির গৃহিণী সকাল সকাল তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন। কিন্তু বাড়ির প্রতিটা জিনিস একেবারে ঠিকঠাক জায়গায় সাজিয়ে রাখা আমার চোখে লেগেছিল। পরে জেনেছি ওই ফ্ল্যাটের দরজায়, দরজার নবে এবং ব্যালকনির রেলিংয়ে কোনো ফিঙ্গারপ্রিন্টই পাওয়া যায়নি। কেন? বাড়ির বাসিন্দাদের ফিঙ্গারপ্রিন্ট কোথায় গেল? যদি না কেউ মুছে দিয়ে থাকে, হাতের ছাপ, আঙুলের ছাপ থাকার কথা। 3rd ফ্লোরে সিসিটিভি ক্যামেরার অ্যাঙ্গেল এমনভাবে ঘুরিয়ে রাখা যে 401-এর দরজা দেখা যায় না। সন্দেহ হলেও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। কিন্তু শুধু অনুমানের বশে কাউকে অ্যাকিউজ করাও যায় না। সুরেখা অ্যান্ড গ্রুপ ছাড়া কারো মোটিভ নেই। তাহলে প্রীতি মারা যাবার মাত্র 1 দিন আগে আমি ওকে দেখেছিলাম। জীবন নিয়ে নানা প্ল্যান ছিল ওর। বাড়ি করবে, ভাই বোনকে কলেজে পড়াবে। এমন একটা মেয়ে হঠাৎ সুইসাইড করবে কেন? আত্মহত্যার সম্ভাবনা আমি প্রথমেই রিজেক্ট করেছি। আমি অন্য অ্যাঙ্গেল থেকে ভাবার চেষ্টা শুরু করলাম। ওকে যখন প্রথম দেখি, কিছু অ্যাবনর্মালিটি চোখে পড়েছিল। আমি আমার বন্ধু শ্রেয়সীর সঙ্গে আলোচনা করে দেখলাম ওর চোখেও অস্বাভাবিক লেগেছে সেগুলো। প্রীতির মুখে, গলায় ফুসকুড়ি, অনবরত চুলকানি, আর শরীর বেশ রোগা, অ্যাকচুয়ালি রুগ্ন বলা উচিত। অথচ হাতের আঙুল, পায়ের পাতা মোটা ফোলা ফোলা। কথা বলতে বলতে হাঁপ ধরে যাচ্ছিল ওর। ওইটুকু বয়সের মেয়েরা তো হাঁপ ধরে নাকি? প্রীতি কি অসুস্থ ছিল? এটাও একটা খটকা। এবার আমি যা যা বলবো প্লিজ মন দিয়ে শুনবেন। কথাগুলো একটু বোরিং মনে হতে পারে, কিন্তু এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে প্রীতির মার্ডার কেসের রহস্য। প্রীতির মৃত্যু, প্ল্যান থেকে হত্যার অপারেশন, সব সম্ভাব্য প্রশ্নের উত্তর তৈরি রাখা, আর সবটাই ঠান্ডা মাথায়। আমার বুঝতে এবং বিশ্বাস করতে সময় লেগেছে, তাই এক্সপ্লেন করতে আরও একটু সময় লাগবে। না না প্লিজ ক্যারি অন, আমরা পুরোটা শুনতে চাই। শ্রোতাদের মধ্যে থেকে 2-3 জন একসঙ্গে বলে উঠলেন, থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্টারনেট থেকে খোঁজ শুরু করলাম। পড়লাম যে এই সমস্ত সিমটমস, চুলকুনি, ফুসকুড়ি, ওবেসিটি, বিশেষত আঙুলের গাঁট বা পা ফুলে যাওয়া, এগুলো হতে পারে ওষুধের ওভারডোজের কারণে। বিশেষত ওপিওয়েড মেডিসিন, যেমন হাইড্রোকোডোন, অক্সিকোডোন, মরফিন, কোডিন জাতীয় ওষুধ। অক্সিকোডনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চুলকুনি, ফুসকুড়ি, স্বরভঙ্গ, শ্বাস নিতে বা গিলতে সমস্যা, হাত মুখ ফুলে যাওয়া, রক্ত জমাট বাঁধা, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেওয়া, এমন অনেক রিপোর্ট আছে। হঠাৎ মনে পড়েছিল আমার, প্রীতির শরীর অতখানি ওপর থেকে পড়েছিল, অথচ তেমন রক্ত বের হয়নি কেন? ওষুধের কারণে রক্ত জমাট বেঁধেছিল। পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেছে অক্সিকোডিন ওষুধের কথা। স্যুপের সঙ্গে ওষুধ দেওয়া হয়েছিল প্রীতিকে। শুধু সেদিনই নয়, এই ওষুধ এবং ওভারডোজ অনেক দিন ধরেই দেওয়া হয়েছে প্রীতিকে। হয়তো শরীর আর নিতে পারেনি। এমন আরও একটা ওষুধ বেনজোডিয়াজেপাইন, যেমন ডায়াজেপাম এবং টেমাজেপাম, অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মৃত্যু হয়, অথচ কী কারণে মৃত্যু সেটাই ধরা যায় না। সিম্পল হার্ট ফেলিওর মনে হতে পারে। এবার প্রশ্ন, প্রীতি এই ধরনের ওষুধ কেন খেত? কে দিয়েছিল এমন ওষুধ? প্রীতির মা বলেছেন ওর কোনো অসুখ ছিল না। তাহলে সন্দেহটা মাথায় আসতেই আমি সোলাঙ্কি স্যারকে জানাই। উনি থানার লকআপে থাকা দুর্গাকে প্রশ্ন করে কনফার্ম করেন যে দুর্গাকেও নিয়মিত ওষুধ দিয়েছিল একজন। বারবার অসুস্থ হওয়ায় দুর্গার সন্দেহ হয় এবং সরাসরি প্রশ্ন করে। তাই 25,000 টাকা চুরি এবং পুলিশ কমপ্লেনের ভয় দেখিয়ে ব্যাপারটা চাপা দেওয়া হয়। দারিদ্র এবং অশিক্ষা, সেই সঙ্গে পুলিশের ভয়। দুর্গার মতো মেয়েরা আর এগিয়ে এসে অভিযোগ জানায় না। তাছাড়া দুর্গা জানিয়েছে ওষুধ দেওয়া ছাড়াও ভদ্রলোক যথেষ্ট সিম্প্যাথি দেখাতেন। মাল্টিভিটামিন থেকে হেলথ ড্রিঙ্ক, ক্রিম, পাউডার, লোশন, দুর্গা ভদ্রলোককে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত। প্রীতির সঙ্গেও তাই হচ্ছিল। নতুন জায়গায় নতুন কাজ, অন্য একদল মেয়ের হুমকি আর চাপ, একলা মেয়েটা কাউকে কিচ্ছু বলার সুযোগ পায়নি। হয়তো বুঝতেও পারিনি।
ভদ্রলোক ওকে সাহস জোগাতেন, হয়তো হেলথ ড্রিঙ্ক কিনেও দিতেন। শেষ দিনে প্রীতিকে স্যুপও খাইয়েছিলেন। আপনারা এবার বুঝতেই পারছেন কে দুর্গাকে ওষুধ দিয়েছে, কার কথা বলা হচ্ছে এখানে। ইয়েস, ডক্টর দেশমুখ। শ্রেয়সী, এবার বাকিটা তুই বল। চান্দ্রেই যখন আমাকে ডক্টর দেশমুখ সম্বন্ধে নেটে সার্চ করতে বলল, আমি অবাক হয়েছিলাম। ডক্টর প্রবীণ দেশমুখ আমাদের ক্যাম্পাসের গর্ব, সায়েন্টিস্ট, সম্মানীয় মানুষ। আমি অবশ্য রিসার্চের ব্যাপারে খুব বেশি জানতাম না। আমার মনে হয় না এখানে কেউই জানেন। ওরা কারোর সঙ্গেই তেমন মিশতেন না। নেট থেকে জানলাম উনি ডাক্তার নন, ফার্মাকোলজি নিয়ে পড়েছেন। ডক্টরেট করার কথাও জানা যায় না। তবু উনি কেন নামের আগে ডক্টর লিখতেন, পুলিশ হয়তো সেটা বের করবে এবার। যাই হোক, আমি যেটা জানতে পারলাম তা রীতিমতো শকিং। ইন্দোরের এক হাসপাতালে এক মহিলার ওপর বায়োজেন আইডেক নামের একটি কোম্পানির টোনাকোফিলিন ওষুধের পরীক্ষা চালানো হয় পেশেন্টের অনুমতি না নিয়ে। এমনিও পেশেন্ট পার্টি নিরক্ষর এবং কোনো সম্মতিপত্রে তাদের সই করানো হয়নি। ওষুধ প্রয়োগের পর মহিলার অসুস্থতা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। তারপর ওষুধ বন্ধ করে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর মাসখানেকের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান 46 বছর বয়সের এই মহিলা। এই নিয়ে যথেষ্ট জলঘোলা হয়। কিছুদিন পরে ওই একই হাসপাতালে চিকিৎসার জন্য গেলে এক ভদ্রলোককে জানানো হয় একটি দাতব্য প্রতিষ্ঠান এই চিকিৎসার ব্যয় বহন করবে। যদিও ওষুধের পরীক্ষা নিরীক্ষা চালানো হবে, তবু তিনি তাতে রাজি কিনা সেই বিষয়ে কোনো কথা জানার প্রয়োজন মনে করা হয়। ওষুধ ব্যবহারের কয়েক সপ্তাহ পর ভদ্রলোকের স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলেন। বিষয়টি ডাক্তারকে জানালে তিনি ওষুধ বন্ধ না করার পরামর্শ দিয়ে বলেন এটা নাকি সাময়িক পক্ষাঘাত, ওষুধ খেতে থাকলে অবস্থার উন্নতি হবে। কয়েক সপ্তাহ পরে এই ভদ্রলোকেরও মৃত্যু হয়। এই দুই ঘটনাতেই যার নাম জড়ায় তিনি আমাদের ডক্টর প্রবীণ দেশমুখ। এই ধরনের মারাত্মক সাইড এফেক্টের 80টা ঘটনা নথিভুক্ত করা হয়েছে তার নামে। ওনার বিরুদ্ধে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া এবং রোগীর সম্মতি ছাড়াই পরীক্ষা চালানোর অভিযোগ করেছে হাসপাতাল, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অফিস এবং রাজ্য সরকার। এরপর ওর চাকরি চলে যায় এবং লাইসেন্সও বাজেয়াপ্ত হয়। আপনারা সবাই নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন, সম্প্রতি গুণমান যাচাইয়ের পরীক্ষায় বিভিন্ন কোম্পানির প্রায় 150 ওষুধ ফেল করেছে। সে তালিকায় রয়েছে হৃদরোগের ওষুধ, রক্তচাপ কমানোর ওষুধ, এমনকি জ্বর সর্দি সারানোর প্যারাসিটামলও। গুণমান যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারা ওষুধগুলোর মধ্যে 52টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় অনুত্তীর্ণ। তবে এই ওষুধগুলো বাজারে এখনও চলছে। ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে আইন অনুযায়ী অনুমতি নেওয়ার বিধান থাকলেও এসব ক্ষেত্রে তা লঙ্ঘন করা হচ্ছে এবং বাজারে আসার আগে এই ওষুধগুলো পরীক্ষা হচ্ছে দরিদ্র লোকেদের উপর। তাদের অপরাধ কি জানেন? দরিদ্র হওয়া। গোপনে ক্লিনিক্যাল ট্রায়াল বা নতুন ওষুধ পরীক্ষা নিরীক্ষায় ব্যবহার করা হচ্ছে মানুষগুলোকে। মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে কোম্পানিগুলোর বিরুদ্ধে। যে মানুষগুলো মারা গেল কিংবা ওষুধের প্রতিক্রিয়ার পঙ্গু হলো তাদের খবর তো কেউ রাখে না। এক চক্র, দুষ্ট চক্র, আর ডক্টর দেশমুখ এই চক্রের একজন মাথা। একটু থামলো রেখে, কথা বলতে বলতে হাঁপ ধরে গেছে। আমার ডাক্তার বন্ধু সৈনীর সঙ্গে কথা বলে আমি এই পুরো বিষয়টা, ক্লিনিক্যাল ট্রায়ালের সঠিক পদ্ধতি, আইনি দিক সম্পর্কে জানলাম। ততক্ষণে বিষয়টা আমার কাছে ক্লিয়ার। দুর্গার শরীরে ওষুধের নানা এফেক্ট হতেই ওর সন্দেহ হয়। কাউকে কাউকে কথাটা বলেও ছিল। তখনই সতর্ক হয়ে গেলেন ডক্টর দেশমুখ। দুর্গাকে ভয় দেখিয়ে ব্যাপারটা সামলেও নিয়েছিলেন। তারপর প্রীতি এলো। এখানে নতুন, তার উপর অন্য হাউস হেল্প মেয়েরাও খড়গহস্ত। নতুন গিনিপিগ পেয়ে খুব সুবিধা হয়েছিল ডক্টর দেশমুখের। সেদিনের ব্যাপারটা পুলিশ জেরা করে নিশ্চয়ই জেনেছে বা জেনে নেবে। তবে অপরাধী অপরাধ স্বীকার করেছে। আমি ঘটনাটা অনুমান করছি। ওষুধের রিয়াকশনে হয়তো প্রীতির শরীরে কোনো বিশেষ অসুবিধে হয়েছিল, তাই সকাল সকাল এসেছিল ডক্টর দেশমুখের কাছে। হয়তো মিসেস দেশমুখ তখন বেরিয়ে গেছেন, কিংবা হয়তো ওর সামনেই সবটা ঘটেছে। যেভাবে উনি স্বামীকে ডিফেন্ড করছিলেন, যেভাবে ওদের ঘর পরিপাটি সাজানো হয়েছিল, তা থেকে এই ধারণা হচ্ছে। স্যুপের মধ্যে ওষুধ দিয়ে প্রীতিকে খেতে বলেছিলেন দেশমুখ। হয়তো মেয়েটাকে মেরে ফেলার কথা ভাবেননি,
আরেকটা পরীক্ষা করার কথা ভেবেছিলেন, কিন্তু প্রীতি আরও অসুস্থ হয়ে পড়ল। পোস্টমর্টম রিপোর্টে মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের কথাও বলা আছে। আগেই বলেছি ওপিওয়েড মেডিসিনের ওভারডোজের এই প্রতিক্রিয়ার কথা। হয়তো প্রীতি অজ্ঞান হয়ে গিয়েছিল, হয়তো বুকের ব্যথায় ছটফট করছিল। কেন বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করলেন কে জানে। হাসপাতালে গেলে সব ধরা পড়ে যাবার ভয়ে নিশ্চয়ই। ক্রিমিনাল সাইকোলজি যারা পড়েছেন তারাই হয়তো ভালো বলতে পারবেন। বডি ড্র্যাগ করে বারান্দায় নিয়ে যাওয়া হয়েছিল। বারান্দার রেলিংয়ে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেললেও ঘরের মেঝে মুছে ফেলার কথা ওর মনে হয়নি। অ্যাজ উই অল নো, অপরাধী একটা না একটা ক্লু কিন্তু ফেলেই রাখে। চান্দ্রেই আমাদের একদম ঠিকঠাক পথে চলতে খুব সাহায্য করেছে। ওর জন্যই আমরা 48 ঘন্টার মধ্যে কিন্তু এই কেস সলভ করতে পেরেছি। মুম্বাই পুলিশ তোমাকে মনে রাখবে চান্দ্রেই। হাততালি দিয়ে বললেন অফিসার সোনাকে। সবাই হাততালি দিতে লাগলেন। সানফ্লাওয়ার পার্ক তোমাকে মনে রাখবে চান্দ্রেই। প্রীতির মা এগিয়ে এসে দুহাত ধরে ফেললেন। শুধুই জল পড়ছে চোখ দিয়ে, কথা বলতে পারছেন না। সান্ত্বনার কোনো ভাষা খুঁজে না পেয়ে রিকি ওকে জড়িয়ে ধরল। মিডিয়ার অনেকগুলো ক্যামেরা এখন রিকির দিকে, নানান প্রশ্ন, প্রশংসা। খুব ভালো লাগছে রিকির। আরও একজন ক্রিমিনাল শাস্তি পাবে। এইবার বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে রিকির। হ্যাঁ, বাবাকে আর ওই বাবার মুখের হাসিটা, এইটা খুব মিস করছে এখন। ওয়ান FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন সানফ্লাওয়ার পার্ক রহস্য। লিখেছেন আইভি চট্টোপাধ্যায়। গল্পের সূত্রধার সৌমি। গল্পের কথক অরিজিৎ। গোয়েন্দা রিকির চরিত্রে বিহু, অনিতা মৌসুমী, দুর্গা দেবলীনা, চাঁপা জয়শ্রী, মেনকা সোমা, সুরেখা গোপা, মুকেশ রাজীব, শ্রেয়সী প্রিয়াঙ্কা, শ্রেয়সীর বাবা কল্পলাল, শ্রেয়সীর মা শুক্লা, সুবোধ উজ্জ্বল, রিকির মা প্রযুক্তি, রিকির বাবা সুদীপ্ত ঘোষ, প্রীতি মধুরিমা, প্রীতির মা ঝুমুর, লক্ষ্মী অভিপ্সা, মিসেস সান্যাল দেবারতী। আবাসিকদের চরিত্রে সৌরদেব ও শুভদা, অজিতাভ সৌমিক, সিকিউরিটি বিশ্বজিৎ, মিস্টার যোশী তাপস। পুলিশদের ভূমিকায় অমরজিৎ অনির্বাণ ও সুদীপ্ত রায়, রাকেশ আত্রেয়, মিসেস দেশমুখ মহুয়া ব্যানার্জি, মিস্টার দেশমুখ সমক, মিস্টার গোয়েল অর্পণ, মিসেস গোয়েল মধুমিতা এবং নার্স মৌমিতা। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।